শুরুতে সবাইকে আসসালামু আলাইকুম এবং ভিন্ন ধর্মমতাদর্শের যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। আজকে ফুটবল বিষয়ক বিশেষায়িত পর্বে অসামাজিকের পর্দায় আপনাদেরকে স্বাগতম। আজকে অসামাজিকের পর্দায় একজন বিশেষ অতিথি আছে। তিনি হচ্ছেন বিশেষজ্ঞ রিয়াল মাদ্রিদ ভক্ত রেজাউল করিম রেজা। ইন্ট্রোডিউস করছি আপনাদের সামনে, প্লিজ। আমি রেজাউল করিম, একজন ছোটখাটো রিয়াল মাদ্রিদ ভক্ত। ধন্যবাদ। আজকে আপনার একটা প্রশ্ন আছে আপনার রিয়াল মাদ্রিদের বিষয়ে। এই যে রিয়াল মাদ্রিদের সমসাময়িক পারফরমেন্স একটু তুলনামূলক, এই যে রিয়াল মাদ্রিদ টিম হিসেবে যে এরকম খেলার কথা তুলনামূলকভাবে একটু ডাউন হচ্ছে, এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। প্রত্যেক টিমেরই ভালো খারাপ সময় থাকে, রিয়াল মাদ্রিদও তার বাইরে নয়। দেখুন, রিয়াল মাদ্রিদ কিন্তু সবসময় খারাপ খেলে এমন না, আবার সবসময় ভালো খেলে এমন না। রিয়াল মাদ্রিদের এখন খারাপ সময় চলতেছে। বিশেষ একটা কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রায় প্লেয়ার ইনজুরিতে। এখন ইনজুরি প্রবণতার কারণে রিয়াল মাদ্রিদ নিজেদের মতো খেলতে পারতেছে না। আচ্ছা, এটা হচ্ছে খুবই একটা লেম এক্সকিউজ। আপনি ইনজুরি দিয়ে একটা টিমকে জাস্টিফাই করতে পারবেন না, বিশেষ করে রিয়াল মাদ্রিদের মতো টিম যখন মাঠে নামে খেলবে, এখানে আলটিমেটলি 11 প্লেয়ারের খেলা। এখানে আপনি কে ইনজুরিতে আছে বা কে ইনজুরিতে নাই এটা ভেবে চিনতে আপনি এটা ভাবার বিষয় হচ্ছে। আপনি উদাহরণস্বরূপ বলতে পারি, বাংলাদেশের ক্লাবের দলগুলো হলে ঠিক আছে, কিন্তু আপনি যখন লা লিগা এবং ইউসিএল এর সব থেকে বড় কন্টেন্ডার টিম যখন আপনার মাঠে নামবে, তখন আপনি ইনজুরির মতো লেন এক্সকিউজ দিয়ে চালিয়ে নিতে পারবেন না। আপনার যে 11 জন নামবে ওই 11 জনই রিয়াল মাদ্রিদ স্টার, কারণ রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে স্টার। দেখুন, রিয়াল মাদ্রিদ কিন্তু ক্লাব হিসেবে ইতিহাস সেরা ক্লাব, এটা আপনি মানেন আর না মানেন, এটা ডেফিনেটলি এটা সবার মানতে হবে। তারপরে রিয়াল মাদ্রিদ হোক, বার্সেলোনা হোক, বায়ার্ন মিউনিখ হোক, যে কোনো ক্লাব, তারা যখন খারাপ সময় যাবে, প্লেয়ার ইনজুরি প্রবণতা দেখা দিবে, তখন প্রায় ক্লাবেরই একটু সমস্যা হবে। তাদের ডাউনফল হওয়ার সম্ভাবনা থাকে, হয়ে থাকে, হয় এরকম। যেমন রিয়াল মাদ্রিদের মেইন বলতে গেলে ভিনিসিয়াস জুনিয়র, সে ইনজুরিতে। তাদের সুপার সাব অ্যান্ড একজন বর্ষাযোগ্য প্লেয়ার রদ্রিগো, সেও ইনজুরিতে। ইভেন কয়েকজন মিডফিল্ডার আপনি বলতে গেলে শুমেনি, ডানি সেবাওস, তারপরে গিয়ে ডিফেন্ডার যান এভার মিলটাউন আউট ফর সিজন, ডেভিড আলাবা ইনজুরি প্রবণতায় ভুগতেছে অনেকদিন ধরে। তাদের মূল সমস্যাটা হচ্ছে, আপনি ডিফেন্স যখন খারাপ করবে, একটা টিম কখনোই মেসি জিততে পারবে না। তো ডিফেন্স খারাপের কারণে মাঝপথে গিয়ে মিডফিল্ডারও দুর্বল হয়ে গেছে। অ্যাটাকিং এ তো একদম এমবাপ্পে ছাড়া আর কেউ নেই। কোচের ফরমেশন করতে খুবই কষ্ট হচ্ছে বলতে গেলে, তাই একটু এদিক সেদিক হচ্ছে। এই বিষয়ে আপনার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই। সেটা হচ্ছে, এই যে লাস্ট দুটো ম্যাচে দেখলাম হচ্ছে ভাবার দিকে আরবি হিসেবে খেলানো হয়েছে ডিফেন্স শর্টের কারণে। এটা ঠিক আছে, তবে এখানে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সর্বশেষ যেটা করিম বেনজেমা ব্যালন জিতছিল এবং রিয়াল মাদ্রিদ ইউসিএল উইন হয়েছিল, ওইবারে কিন্তু আপনার টোটাল ইন্ডিভিজুয়াল একাধিক ইনজুরি মিলিয়ে প্রায় আপনার 40 ঊর্ধ্বে ইনজুরি ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়াল মাদ্রিদ তারপরও এই যে উপরে যেটা মিডফিল্ড এবং অ্যাটাকিং ফরওয়ার্ড যারা থাকে, তাদের প্রায় 6-7 জন প্লেয়ারকে অ্যাটাকিং রুল এবং আবার ডিফেন্সিভ মিড রুল খেলিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু ইউসিএল জিতছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ এইবারে কেন ওই ফরমেশন বা ওই ট্যাকটিকটা অ্যাপ্লাই করতেছে না, এটার ক্ষেত্রে আপনার কি মতামত থাকতে পারে? দেখুন, আপনি যখন 2022 সালে কথা বলতেছেন, 2022 সালে করিম বেনজেমা মেইন ছিল, সাথে ভিনিসিয়াস তার সহায়ক হিসেবে প্রচুর রিপোর্ট দিয়েছিল। এখন ভিনিসিয়াস জুনিয়র যেখানে ইনজুরিতে, তারপর এমবাপ্পের নতুন আসছে রিয়াল মাদ্রিদে, এখনো তেমন নিজেকে মেলে ধরতে পারে নাই। ভিনিসিয়াস যদি ফিরে, তাহলে দেখবেন আপনি অনেকটা সহজ হয়ে গেছে। কারণ বেনজেমা যখন ছিল, তখন বেনজেমাকে সহায়তা করার জন্য ভিনিসিয়াস ছিল, মিড থেকে মডরিচটা ছিল। মডরিচটা তখন কিন্তু আরেকটু কম বয়সী ছিল, বালবার্দে ছিল। আর রিয়াল মাদ্রিদের কোচ তখন খেলছিল একদল ট্যাকটিসে, এখন খেলতেছে অন্য ট্যাকটিসে। আচ্ছা, এই বিষয়ে আমি আপনাকে আর যে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ধরেন ইউসিএল এর রানিং পর্ব থেকে আপনার লিগ পর্ব থেকে পরের স্টেজ চলে গেল রিয়াল মাদ্রিদ। এখন পরবর্তীতে দেখা গেল আপনার সামনে হানসি ফ্লিকের অ্যাটাকিং অ্যাপ্রোচের টিম বার্সেলোনা পড়ে গেল। এখন আপনার এখানে কি মনে করেন, বার্সেলোনার এই যে হানসি ফ্লিকের অ্যাটাকিং অ্যাপ্রোচের টিমকে ক্রস করতে পারবে কিনা রিয়াল মাদ্রিদ? হ্যাঁ, অবশ্যই। কারণ ক্লাবটা যে রিয়াল মাদ্রিদ, হান্স ফ্লিকের বার্সেলোনা বলেন, ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ বলেন,
মূলত ক্লাবটা যে রিয়াল মাদ্রিদ, আপনাকে এটা মানতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় পার্থক্য করতে পারে। কিন্তু আপনার হান্সি ফ্লিকে বার্সেলোনার হান্সি ফ্লিক জয়েনের পর থেকে যদি আপনি দেখেন, এখানে ওরা গোল কয়টা খাচ্ছে, এটা হান্সি ফ্লিকের যখন ও বায়ার্ন মিউনিখে কোচ ছিল তখনও পর্তুগাল দল, আমি বা আমার টিম কয়টা গোল হজম করতেছি বিষয়টা না, কয়টা গোল তাদেরকে দিচ্ছে, এটা হচ্ছে হান্সি ফ্লিকের সব থেকে শক্তিমত্তার জায়গা। সেম জিনিসটাই বার্সেলোনাতে অ্যাপ্লাই করছে, কিন্তু বার্সেলোনা ওই জায়গায় সফল। প্রত্যেকটা ম্যাচে দেখবেন আপনার 2-এর অধিক গোল দিচ্ছে এরা, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। 2-এর দিক, 4টা দিক, 5টা দিক, এটা কোনো ব্যাপার না। রিয়াল মাদ্রিদের কাছে গোল কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় রিয়াল মাদ্রিদ যখন ভালো করবে, কোচের ট্যাকটিক্স অনুযায়ী যদি সফল হতে পারে, ওদিন হান্স ফ্লিকের বার্সেলোনা বলেন, কোম্পানির বায়ার্ন মিউনিখ বলেন, সবাইকে বিধ্বস্ত করার মতো সামর্থ্য মাদ্রিদের আছে, এটা আপনাকে মানতে হবে। আচ্ছা, ঠিক এই জায়গায় আপনি ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ, হান্সি ফ্লিকের বার্সেলোনা এর কথা বলেন, আমি তাইলে রিয়াল মাদ্রিদ লিজেন্ড এবং বায়ার্ন মিউনিখের লিজেন্ড, যিনি এখন বর্তমানে ওয়ার্ল্ডের টপ নচ কোচের মধ্যে টপ নচ পারফর্ম করতেছে, জাভি আলোনসো, যে বায়ার লেভারকুসেনের দায়িত্বে আছে এখন। আপনি গত মৌসুমে বায়ার লেভারকুসেনের খেলার ট্যাকটিক্স দেখলে দেখবেন ও সব সময় 80 মিনিটের পরে গিয়ে অন্য টিম যখন দুর্বল হয়ে যায় ঠিক ওই মুহূর্তে ওরা কামব্যাক করে গোল দিয়ে ম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু এই মৌসুমে এসে দেখা যাচ্ছে ওরা ফার্স্ট হাফে একাধিক গোল দিয়ে অন্য টিমকে দুর্বল করে দিচ্ছে। এখন রিয়াল মাদ্রিদের যেমন 90 মিনিট নার্ভ ধরে রাখার মতো টিম, ঠিক সেই জায়গায় জাভি আলোনসোর বায়ার লেভারকুসেনের কিন্তু সেম কাজটাই করে, ওরা 90 মিনিট নার্ভ একই অ্যাপ্রোচে ধরে রাখতে পারে। এখন যদি কোনো কারণে ইউসিএল এর আপনার সেমিতে বলেন, কোয়ার্টারে বলেন, বা বাই এনি চান্স ফাইনালও যদি রিয়াল ভার্সেস জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন হয়ে যায়, তখন আপনি সেক্ষেত্রে কি বলবেন? জাভি আলোনসো কি রিয়াল মাদ্রিদকে হটিয়ে চ্যাম্পিয়ন লিগ উইন হতে পারবে, নাকি তথাকথিত ওই যে যেটা রিয়াল মাদ্রিদের ক্লাব ফুটবলের একটা বিখ্যাত উক্তি আছে, রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলতে যায় না, ফাইনাল জিততে যায়, সেই জিনিসটা কি চিরস্থায়িত সত্য থাকে যাবে, নাকি জাভি আলোনসো নতুন চ্যাম্পিয়ন লিগে জয় হিসেবে বুঝতে হবে? অবশ্যই রিয়াল মাদ্রিদ জয় করবে, কারণ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এগুলোতে যখন রিয়াল মাদ্রিদ খেলে, তখন রিয়াল মাদ্রিদ শুধু একটা টিম খেলে না, রিয়াল মাদ্রিদ পুরো যতগুলো সাপোর্টার আছে সব সাপোর্টার সহ, ইভেন আপনি যদি বলতে গেলে জাভি আলোনসো নিজেই নার্ভাস হয়ে যাবে, মাদ্রিদের প্রতিপক্ষ যখন হবে জাভি আলোনসো নিজেই নার্ভাস হয়ে যাবে। না, এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, জাভি আলোনসোর কিন্তু এই যে 90 মিনিট এবং 90 মিনিটের পরবর্তী এক্সট্রা আধা ঘন্টা যে সময়টা দেওয়া হয়, ওই সময়টা খেলোয়াড়ের জীবনের অভিজ্ঞতা আছে এবং বাস্তব জীবনে এই যে কোচিং এজ এ কোচ হিসেবে তার কিন্তু সে অভিজ্ঞতাটা হচ্ছে 120 মিনিট খেলার নার্ভ ধরে রাখার মতো টিম তৈরি করে ফেলছে অলরেডি। এই বিষয়ে যদি কোনো কারণে এক্সট্রা সময় ম্যাচ গড়ায়, তাহলে কিন্তু জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন কিন্তু আপনার রিয়াল মাদ্রিদকে হটিয়ে চ্যাম্পিয়ন লিগের নতুন কন্টেন্ডার হয়ে যেতে পারে। দেখুন, ডন কার্লোস আনচেলত্তি কম ভাবলে একদম ভুল করবেন। ডন কার্লোস আনচেলত্তি এমন একটা মানুষ যিনি সবকিছু জানে, ইভেন জাভি আলোনসো উনি নিজে কোচিং করিয়েছেন। এখন উনি নিজে জাভি আলোনসোর কোচ, জাভি আলোনসোকে কি করতে হবে, ওনাকে কিভাবে হারাতে হবে, এটা কিন্তু আমাদের সাথে জাভি আলোনসোর সাথেও উনি ভালো বোঝেন। ওনার কিন্তু একাধিক ট্যাকটিক্স ইউজ করার সক্ষমতা আছে, উনি বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে এরকম করে থাকে। তো আপনি দেখবেন যখন 90 মিনিটের পরে খেলাটা চলবে, তখন হয়তো অন্য ট্যাকটিক্সে গিয়ে জাভি আলোনসোকে অ্যাটাক দিল, যেটা জাভি আলোনসো নিজেও বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, আপনার মতামত আমি ধরে নিলাম। এখন বাকিটা কথা হচ্ছে ফিল্ডে কে কেমন পারফরমেন্স দিচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে কে জয় হচ্ছে কে পরাজয় হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমাদের কার্লোস আনচেলত্তি বলছে না রিয়াল মাদ্রিদ এবার ফাইনাল খেলবে, আর রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে মানে ফাইনাল জিতবে। সেটা তাহলে মাঠের খেলায় দেখা যাক। যুক্তি তর্ক আজকে এই পর্যন্তই। এরকম আরো বিশেষায়িত পর্ব ভিন্ন ভিন্ন টপিকে দেখার জন্য চোখ রাখুন অসামাজিকের পর্দায়। সবাইকে অভিনন্দন।